আসসালামু আলাইকুম। আজ ৩৬ জুলাই ২০২৪। আমি বারবার স্যালুট জানাই বাংলার সংগ্রামী ছাত্রদের। এই ছাত্ররা যা করে দেখিয়েছে তা পৃথিবীর ইতিহাসে বিরল। ২০২৪ পহেলা জুলাই থেকে ৩৬ জুলাই এই পর্যন্ত আমাদের ছাত্রদের কতজনের জীবন চলে গিয়েছে। তাদের আন্দোলন শুরু হয়েছে কোটা আন্দোলনের মাধ্যমে। শেষ পর্যন্ত তারা এক দফা এক দাবি, স্বৈরাচারের পতন। আর এই স্বৈরাচারের পতনের জন্য তারা কিভাবে যে বুক পেতে দিয়েছে, গুলির সামনে দাঁড়িয়েছে, কিভাবে জীবন দিয়েছে, আমি নিজেই কল্পনা করতে পারি না। এটা কল্পনাতীত। অনেকেই হয়তো পারবে না, চিন্তার ভাবনার বাহিরে। কিভাবে আমি আমার জীবন দিব গুলির সামনে দাঁড়িয়ে, তা দেখিয়ে দিয়েছে বাংলার সাধারণ ছাত্র, যাদের বয়স মাত্র ১৫ থেকে ২৪ হবে, এর বেশি নয়। তারা পৃথিবীর ইতিহাস গড়ল, বাংলার ইতিহাস গড়ল, আর এই ইতিহাসের মাধ্যমে স্বৈর শাসকের পতন হল। এই আন্দোলন সফল হয়েছে, কিন্তু এই সফলতাকে ধরে রাখতে হলে আমাদের অনেক কাজ করতে হবে। তারা অন্তর্বর্তীকালীন সরকারের একটা রূপরেখা দিয়েছেন, যার দ্বারা আজ একটা অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সম্পূর্ণভাবে সাহায্য করা উচিত। এদের বিরুদ্ধে কোনো আন্দোলন নয়, এদের কোনো কথা নিয়ে হুট করে না বুঝে কেউ যেন কোনো ধরনের আক্রমণাত্মক কথাবার্তা না বলে। এদের মাধ্যমে আমাদের অনেক দাবি পূরণের চিন্তা ভাবনা করতে হবে, কারণ একটা বিপ্লব, একটা আন্দোলনের মাধ্যমে যেসব স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, সেই সব সংবিধান সম্পূর্ণভাবে অকার্যকর হয়েছে। তাই এই অকার্যকর সংবিধান আর আমাদের দরকার নেই। আমাদের নতুন করে সংবিধান রচনা করতে হবে, এবং এটা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ এবং দাবি। এই আন্দোলনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, আর এরই মাঝে সুযোগ সুবিধা অনেকেই নিতে পারেন। বিভিন্ন দল বিভিন্নভাবে সুযোগ সুবিধা নিতে পারেন। তারা এই কোটা আন্দোলনকে যেভাবে তুচ্ছ করেছেন, এই কোটা আন্দোলনকে পুঁজি করে একসময় আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা এদেশের দলীয়ভাবে দলের প্রধান হয়েছেন, পরবর্তীতে প্রধানমন্ত্রী হয়েছেন, এবং আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার মৃত্যুর পর এই একই কোটার মাধ্যমেই বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসেছে। ঠিক এরশাদের সময় তাই, এরশাদের পতনের পর তারা ক্ষমতায় যদিও আসতে পারেনি, কিন্তু দলের হাত, দলের মাথা হয়েছেন তার স্ত্রী, তার ভাই। এটা সম্পূর্ণভাবে পরিবারতন্ত্র। একনায়কতন্ত্র বলেন, পরিবারতন্ত্র বলেন বা রাজতন্ত্র বলেন, এই প্রথা চলতে পারে না। সবাই এই পরিবারতন্ত্রকে ঘৃণা করে। এ ধরনের রাজনীতি আমরা চাই না। এ ধরনের কোনো রাজনৈতিক দলের কোনো ম্যানিফেস্টো হতে পারে না। এখানে অনেকেই ছাত্র অবস্থা থেকে, আরো ছোট থেকে বিভিন্ন দলের জন্য তাদের জীবন দিয়েছেন, কিন্তু তাদের আশা আকাঙ্ক্ষা কখনোই পূরণ হয় না। এর কারণ একমাত্র পরিবারতন্ত্র। কাজেই নির্বাচন পদ্ধতিকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে হবে। আমাদের দেশে সংসদীয় গণতন্ত্র চলছে। সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে সমস্যা হলো এরা পরিবারতন্ত্রকে জিয়ে রাখতে পারে, এবং তাদের ইচ্ছে মতো একজন প্রেসিডেন্ট, পুতুল প্রেসিডেন্ট ক্ষমতায় বসিয়ে সবার সামনে পরিচয় করিয়ে দিল। আমরা তাকে চিনি না, জানি না কে সেই প্রেসিডেন্ট, তার পরিচয়। কিন্তু আমাদের দেশে যদি প্রেসিডেন্সিয়াল পদ্ধতি চালু হয়, তাহলে এই প্রেসিডেন্টকে অবশ্যই জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে, জনগণের নির্বাচনে জয়ী হয়ে আসতে হবে। তাহলে আমরা জানতে পারবো যে আমাদের দেশের সর্বোচ্চ পজিশনে যে আছেন তিনি আমাদের নির্বাচিত লোক, আমাদের অধিকার তার প্রতি রয়েছে, এবং তারও দায়বদ্ধতা আমাদের প্রতি থাকবে। আমি শিক্ষাগত যোগ্যতার কথা কিছু বলবো নির্বাচনের ব্যাপারে।
আমরা দেখি বিভিন্ন চাকুরির ক্ষেত্রে শুধু শিক্ষাগত যোগ্যতা দরকার, কিন্তু কেন রাজনীতির ক্ষেত্রে সেটা হতে পারে না? অবশ্যই পারে। আমরা একদম নিম্ন স্তর থেকে আসি। একটা ইউনিয়ন পরিষদের মেম্বার যদি হতে হয়, তাকে কিছু লোকের সাথে মিশতে হয়, কিছু লোকের প্রতিনিধিত্ব করতে হয়, তাকে অন্ততপক্ষে ম্যাট্রিক পাস হতে হবে। পৌরসভার মেম্বার, যাকে বলি কাউন্সিলর, তাকেও ম্যাট্রিক পাস হতে হবে ন্যূনতম। এছাড়া একটি ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, এদেরকে অবশ্যই ন্যূনতম বিএ পাস হতে হবে। এছাড়া সিটি কর্পোরেশনের মেয়র, তাকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রিধারী হতে হবে এবং তার কমিশনারদের অবশ্যই বিএ পাস হতে হবে। আর আমাদের এমপি যারা নির্বাচিত হন, তাদের অবশ্যই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী হতে হবে এবং যিনি রাষ্ট্রপতি হবেন, যিনি প্রধানমন্ত্রী হবেন, তাদের শিক্ষাগত উচ্চতর ডিগ্রি থাকতে হবে এবং একজন গবেষক হতে হবে। শুধু এখানেই নয়, স্কুল, কলেজ, বিভিন্ন ম্যানেজিং কমিটিতে দেখা যায় অশিক্ষিত লোকের স্থান। এই অশিক্ষিত লোক দিয়ে ওই শিক্ষিত শিক্ষক, শিক্ষিত প্রতিষ্ঠানকে কিভাবে তারা পরিচালনা করবেন সেটা আমার মাথায় আসে না। কাজেই স্কুলের সভাপতি হতে হলে নিচের পক্ষে তাকে বিএ পাস হতে হবে এবং স্কুলের মেম্বার হতে হলে তাকে নিচের পক্ষে আইএ পাস হতে হবে। এই হলো শিক্ষাগত যোগ্যতার একটা দাবি আমার। আর কোনো ব্যক্তি কখনোই দুইবারের বেশি নির্বাচনে আসতে পারবে না, সে যে কোনো জায়গায় হোক, যে কোনো প্রতিষ্ঠান থেকে হোক, এবং বাংলাদেশ সরকার কখনোই সেটা মেনে নেবে না, কোনো ছাত্র এটা মেনে নেবে না। এটা আমাদের আশা। আপনারা দুইবারের বেশি নির্বাচনের সুযোগ কাউকে দিয়ে না, এটা আমাদের জনসাধারণের দাবি। এছাড়া আপনারা তো এই নির্বাচন দেখা যায় যে বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে সরকারি চাকরিজীবী ইউনিয়ন থাকে। এই সরকারি চাকরিজীবীদের ইউনিয়নগুলো বাদ দিতে হবে, বিভিন্ন সিন্ডিকেট বাদ দিতে হবে, কারণ এদের দ্বারা চাকরিজীবী সরকারের দলীয় লোক হয়ে যায়, যার জন্য সেখানে চেইন অফ কমান্ড ধ্বংস হয়ে যায়। তারা সরকারের পক্ষে কাজ করে, ডিপার্টমেন্টের পক্ষে কাজ করে না এবং জনগণের স্বার্থে তাদের কোনো ভূমিকা থাকে না। কাজেই সমস্ত সিন্ডিকেট বাদ দিতে হবে। এছাড়া শ্রমিক সিন্ডিকেট, এছাড়া ব্যবসায়ী সিন্ডিকেট, মহাজনী সিন্ডিকেট, সমস্ত কিছু বাদ দিতে হবে। আরেকটি কথা, বাংলাদেশের কোনো ব্যবসায়ী, কোনো চাকরিজীবী নির্বাচনে আসতে পারবে না। ব্যবসায়ীরা আসলে নির্বাচনের টাকার ফ্লো বেড়ে যায়, যার জন্য সেখানে দুর্নীতি হয়। আর এই টাকা উঠানোর জন্য নির্বাচিত হওয়ার পর তারা বিভিন্ন অন্যায়ভাবে টাকা ইনকাম শুরু করে দেয়। আর যে চাকরিজীবী ইলেকশন করার ইচ্ছা থাকে, নির্বাচনে আসার ইচ্ছা থাকে, সে আগের থেকেই সরকারের লেজুর ভিত্তিক হয়ে থাকে। কাজেই তাদের দ্বারা কোনো সুস্থ, সুন্দর আইন প্রণয়ন করা সম্ভব নয়। দেশকে আপনারা যদি ভালোবাসেন তাহলে দেশের স্বার্থে কাজ করুন। আর এই রূপরেখা সরকারের জন্য অবশ্যই দরকার। আমাদের সমস্ত জনগণ, প্রবাসী ভাই বোনদের কাছে অনুরোধ করব, আপনারা যার যার ব্যবসায় ফিরে যান, যার যার কাজে ফিরে যান এবং সমস্ত প্রবাসী ভাই বোনরা আপনারা দেশে প্রচুর পরিমাণে রেমিটেন্স পাঠান, কারণ দেশের অবস্থা এই মুহূর্তে অনেক ভয়ানক ও বিপজ্জনক। আপনাদের কষ্টের টাকা কোনোভাবে যাতে নষ্ট না হয়, বাংলাদেশের রিজার্ভ যাতে কমে না যায়, এই দাবি আমার অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি। আর মূল্যস্ফীতি যাতে বেড়ে না যায়, এ ধরনের কোনো কাজ যেন কোনো ব্যবসায়ী না করতে পারে,
কারো দ্বারা যাতে দেশের জনগণের ক্ষতি না হয়, কোনো ব্যাংকের মাধ্যমে যেন জনগণের আমানত ক্ষতি না হয়, আপনারা সেদিকে খেয়াল রাখবেন। এই আবেদন জানাচ্ছি বাংলার নবম গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। জয় সংগ্রামী ছাত্র জনতা, জয় সংগ্রামী সাধারণ জনগণ। আমি কোনো দলের হয়ে কথা বলছি না, আমি সাধারণ জনগণের পক্ষে কথা বলছি এবং ছাত্রদের পক্ষে কথা বলছি। ধন্যবাদ আপনাদের সকলকে।